স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। চট্টগ্রামে কোনোভাবেই থামছে না ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভয়াবহ থাবা। একদিনের ব্যবধানে আরও ৩৬ জন আক্রান্ত, হচ্ছে মৃত্যুও। সিটি কর্পোরেশন মশার উপদ্রব থামাতে নিয়মিত ঔষধ ছিটালেও মরছে না মশা। থেমে থেমে বৃষ্টি ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বড় কারণ বলছেন সিভিল সার্জন। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের বেডে জায়গা মিলছে না রোগীর। হাসপাতালের মেঝেতেও রোগী, তাদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ডেঙ্গুতে। জ্বর, কাশি, মাথা ব্যথা নিয়ে জেনারেল হসপিটালে ভর্তি হয়েছে জনি দাস নামে এক যুবক। চিকিৎসকরা বলছেন তিনি ডেঙ্গুতে আক্রান্ত, তবে এখন কিছুটা সুস্থ বোধ করছেন তিনি। আজকে এক সপ্তাহ ধরে জ্বর পাওয়ার পর থেকে পায়ে ব্যথা থেকে জ্বর উঠে, এখন আর ভালো লাগতো না, শরীর খারাপ। এইদিকে সিভিল সার্জন বলছেন চিকুনগুনিয়ার চেয়ে চট্টগ্রামে ভয়াবহ দাপট দেখাচ্ছে ডেঙ্গু। এই পর্যন্ত আমাদের আক্রান্ত হয়েছে ডেঙ্গু 1866 এবং আমাদের চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছে 3186 জন। আমাদের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে 17 জন এবং চিকুনগুনিয়াতে কোনো মৃত্যু হয় নাই। এবং আজকে গত 24 ঘন্টা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 43 জন। তা আমরা আসলে এই সময়টা খুব বেশি ভালো তা বলবো না। থেমে থেমে বৃষ্টির কারণে থামছে না ডেঙ্গুর দাপট বললেন সিভিল সার্জন। ভবনের আশেপাশে পানি জমা থাকে, সেই জন্য মশাগুলো ইয়ে করে বংশবিস্তার করে। আশা করি আমাদের হয়তো এই মাসের পরে একটু কমে আসবে। এইদিকে সিটি কর্পোরেশন মশার ওষুধ ছিটালেও মশার উপদ্রব না কমার কারণে ডেঙ্গু চিকুনগুনিয়ার আতঙ্কে ভুগছে বাসিন্দারা। সিটি কর্পোরেশন থেকে ওষুধ দিচ্ছে এই ওষুধ মারতেছে না, আর অনেক বেশি হয়েছে। নালা নদীর সাইডে বাসা। এখন পর্যন্ত ডেঙ্গুতে 17 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 10 জন পুরুষ, 5 জন নারী ও 2 জন শিশু রয়েছে বললেন সিভিল সার্জন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। বিপদসীমায় রাঙামাটি কাপ্তাই হ্রদের পানি, তাই আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি স্পিলওয়ে। মধ্যরাত 3টার দিকে কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি স্পিলওয়ে 3 ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এতে কর্ণফুলী নদীতে পানি ছাড়া হবে 63,000 কিউসেক। কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে রাঙামাটি কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়েছে, যা একেবারে বিপদসীমার কাছাকাছি। এতে রাঙামাটির 6টি উপজেলার প্রায় অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। অন্যদিকে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় সচল আছে কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিট। তোমাদের বাড়ি কোথায়? বিপদসীমার উপর দিয়ে বইছে রাঙামাটি কাপ্তাই হ্রদের পানি। আর এই নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। কাপ্তাই হ্রদের বর্তমানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আর দুর্গতদের কি অবস্থা জানাবেন? ধন্যবাদ সাদিয়া। আমি আছি এখন রাঙামাটির আসাম বস্তি ব্রাহ্মণটিলা এলাকায়। এই এলাকার অধিকাংশই বসতঘর আমরা দেখতে পেয়েছি পানিতে ডুবে গেছে এবং রাস্তার যে সড়কটি, গাড়ি চলাচলের যে সড়কটি, সেটিও ডুবে গেছে আমরা দেখতে পাচ্ছি। এবং যেহেতু কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে, সেজন্য রাঙামাটির যে শহর এলাকার নিম্ন অঞ্চল আছে সেটি প্লাবিত হয়েছে। এখানে অসংখ্য মানুষ কিন্তু পানিবন্দী মানবতার জীবনযাপন করছে। একই সাথে রাঙামাটি কাপ্তাই হ্রদের পানিও কিন্তু বিপদ সীমা অতিক্রম করেছে। এরই মধ্যে আমরা তথ্য পেয়েছি এখন কাপ্তাই হ্রদে প্রায় 108.88 মিলিমিটার MSL পানি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। যদি 109.00 MSL হয় তাহলে বিপদ সীমা একেবারেই অতিক্রম করবে, এমনটি জানিয়েছিল কাপ্তাই যে জলবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ আছে তিনি আমাদেরকে এটি
নিশ্চিত করেছেন যে যেহেতু বৃষ্টিপাত অব্যাহত আছে সেজন্য কাপ্তাই হ্রদের পানি কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। একই সাথে যে উজানি পাহাড়ি ঢল সেই ঢলের কারণে রাঙামাটির 6টি উপজেলা আরো আগে প্লাবিত হয়েছে। আমরা আপনাদেরকে আগেও জানিয়েছি। এখন যেহেতু রাঙামাটি যে শহর এলাকাটাও কিন্তু এখন প্লাবিত হয়েছে। রাঙামাটির আসামবস্তি, ব্রাহ্মণটিলা এবং রিজার্ভ বাজার, শান্তিনগর এলাকা, পুরান বস্তি বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি অসংখ্য মানুষ কিন্তু পানিবন্দী মতো জীবনযাপন করছে। শুধুমাত্র বাড়িঘর নয়, সড়কও ডুবে গেছে এবং যে বিদ্যালয় আছে সে বিদ্যালয়গুলো কিন্তু ডুবে গেছে, এমনটি তথ্য আমাদের কাছে আছে। তবে রাঙামাটি জেলা প্রশাসক হাবিবুল্লাহর সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সব মানুষ পানিবন্দী আছে তাদেরকে কিন্তু সহায়তা দেওয়া হচ্ছে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য কিন্তু প্রশাসনের বিশেষ টিম গঠন করা হয়েছে। একই সাথে রাঙামাটির বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলো খোলা রাখা হয়েছে। যারা একেবারেই বাস্তুহারা হয়েছে পানিতে তাদেরকে কিন্তু যে আশ্রয় কেন্দ্র আছে সেখানে কিন্তু চলে যাওয়ার জন্য বারবার মাইকিং করেও বলা হয়েছে। তবে রাঙামাটির যেই কাপ্তাই হ্রদ তীরবর্তী এলাকা আছে সেটি প্লাবিত হলেও এবারে কিন্তু রেকর্ড করেছে কাপ্তাই হ্রদের পানি। কাপ্তাই হ্রদের যে রাঙামাটি শহরের উঁচু এলাকা আছে সেখানেও কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি পানিবন্দী হয়েছে। এরকম একটি অবস্থা বিরাজ করছে রাঙামাটিতে। যেহেতু পাহাড়ি ঢল এবং উজানির যে ঢল বৃষ্টিপাত সমানে অব্যাহত থাকার কারণে কাপ্তাই হ্রদের জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়েগুলো কিন্তু 16টি স্পিলওয়ে খোলা আছে। 3 ফুট করে স্পিলওয়ে খুলে দিয়ে 65 কিউসেক পানি কিন্তু কর্ণফুলী নদীতে ছাড়া হচ্ছে, এমনটি তথ্য আমরা পেয়েছি। এবং কর্ণফুলী নদীতে পানি ছেড়ে দেওয়ার কারণে কাপ্তাই হ্রদের যে পানি ধারণ ক্ষমতা সেটি কিন্তু স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। তো রাঙামাটি থেকে মোমো, ধন্যবাদ আপনাকে। নির্মাণের 3 বছর না যেতেই অনেকটা পরিত্যক্ত হয়ে পড়েছে বান্দরবান শহরের টানেল। অযত্ন অবহেলায় খানাখন্দ ও গর্তে ভরে গেছে রাস্তা। বিভিন্ন অংশে ফাটল সৃষ্টি হওয়ায় টানেলের দেয়াল বেয়ে নামছে পানি। এমনকি গাড়ি পার্কিংয়ের স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করা হচ্ছে টানেলটি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। HM সম্রাটের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। যানজট নিরসন, সৌন্দর্য বৃদ্ধি ও সড়কের শৃঙ্খলা ফেরাতে বান্দরবান শহরের প্রবেশ মুখে 2023 সালে নির্মাণ করা হয় 500 ফুট দীর্ঘ ও 28 ফুট প্রশস্ত টানেল। 2 পাহাড়ের বুক চিরে দৃষ্টিনন্দন টানেলটি নির্মাণের ফলে পুরাতন বাস টার্মিনাল থেকে নতুন বাস টার্মিনালের দূরত্ব কমে প্রায় 2 কিলোমিটার। কিন্তু অযত্ন অবহেলায় খানাখন্দ ও গর্তে ভরে গেছে টানেলের ভেতরের রাস্তা। বৃষ্টি হলে টানেলের দেয়াল বেয়ে নামে পানি। বিদ্যুৎ ও লাইটিং এর ব্যবস্থা না থাকায় জ্বলছে না লাইট। ময়লা আবর্জনা ও অন্ধকারে ভুতুড়ে গলিতে পরিণত হয়েছে টানেলটি। পরিণত হয়েছে মাদকের আখড়ায়। টানেলের ভিতরে যে ময়লা আবর্জনা হয়ে গেছে, পানি পড়তেছে, কিন্তু এখানে যে কোনো সময় বিপদ দুর্ঘটনা করতে পারে। 24টা ঘন্টা যে টানেলের ভিতরে যে থাকে যে কি ওই যে যানবাহন, তো এটা তো যানবাহন পার্কিং এর জায়গা না। পাহাড় থেকে পানি আসে, যে কলের মতো পানি আসে। আসলে জিনিসটা মনে করেন এখন 1-2 বছরও নয় এই অবস্থা। এটার ভিতরে যাওয়া যায় না, আবার বাড়তিও নাই। বগাটা খোলা ভান এখানে ডিস্টার্ব করা, এখানে যদি লেট দেওয়া হয় একটু ভালো হতো। টানেলটি সংস্কার ও মেরামতে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ড্রেন আউট হওয়ার জন্য যেগুলো পানির পাইপগুলো দিচ্ছি, তারপর যেগুলা ইলেকট্রিক কানেকশন মানে বিদ্যুৎ চালার জন্য যেগুলো করতেছি সবগুলা কিছুদিন পর পর চুরি করে নিয়ে যাচ্ছে। মেইনটেনেন্সের বিষয়গুলো আমরা নতুন স্কিম নিয়ে করে পৌরসভাকে হ্যান্ড ওভার করবো। পৌরসভা নিয়মিত মেইনটেনেন্স করলে এটা একদম নিট এন্ড ক্লিন থাকবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবনের অর্থায়নে 12 কোটি টাকা ব্যয়ে এই টানেল নির্মাণ করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। চট্টগ্রামে ধারালো অস্ত্রের মুখে এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ 20 লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে নগরীর কাপ্তাই রাস্তার মাথায় জান আলী স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে ঘটনার সাথে জড়িত একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করেছে ছিনিয়ে নেওয়ার কিছু অর্থ। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়।
সিসিটিভির ক্যামেরায় দেখা যায় মঙ্গলবার সকাল 7টার দিকে নগরীর কাপ্তাই রাস্তার মাথা জান আলী স্টেশন এলাকায় ডিস্ট্রিবিউটর রফিক আহমদ ও তার সহযোগী ব্যবসা প্রতিষ্ঠানে যায়। এই সময় প্রতিষ্ঠানের গেট খোলার সময় 3 ছিনতাইকারী তাদের আক্রমণ করে অস্ত্রের মুখে সাথে থাকা 20 লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। দিক থেকে আসি মানে ব্যাগটা নিয়ে হাঁটতেছে, আমি বেশি মন করে যেতেছে ব্যাগ রাখ আমাকে হাত বাড়ায় উনি কোপ দিয়েছে। আমি সাইন স্কুলের ঠেকাতে দিয়ে আমার হাত পায়ে কোপ পড়ছে, কিন্তু এখানে পড়ে নাই। গতকালকে যে সেলসের টাকা ছিল আর হচ্ছে আমাদের পার্সোনাল কিছু টাকা ছিল, তো সব মিলে হচ্ছে আনুমানিক 20 লাখ টাকার মতো টাকা এখানে ছিল। এই সময় ছিনতাইকারীদের প্রতিহত করতে গিয়ে গুদামের এক কর্মচারী আহত হয়। ছিনতাইকারীদের মধ্যে সুমন নামে একজনকে আটক করে পুলিশ। পরে আটক সুমনকে নিয়ে অভিযান চালিয়ে 42,000 টাকা উদ্ধার করা হয়। ওখানে আমরা ওই যে চুরি করছে আমরা তাকে শনাক্ত করেছি এবং তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং চুরির মালামাল আমরা কিছু উদ্ধার করেছি। এখন আমাদের পরবর্তী অপারেশন কার্যক্রম চলমান আছে। বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য প্রণীত খসড়া আচরণ বিধিমালা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে নির্বাচন কমিশন। চাকসু ভবনে এই মতবিনিময় সভায় খসড়া আচরণবিধি মানা নিয়ে জানান নির্বাচন কমিশনার। আগামীকাল শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করবে কমিশন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তামিম আহমেদ শরীফের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বুধবার সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মতবিনিময় সভা করে চাকসু নির্বাচন কমিশন। এ সময় মনোনয়ন সংগ্রহ, দাখিল, প্রার্থিতা, নির্বাচনের প্রচার প্রচারণা, নির্বাচনী সভা সমাবেশ, পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল বিতরণ, ভোটকেন্দ্রে প্রবেশাধিকার সহ ভোটার স্লিপ প্রদান ও নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন বিষয় সহ 17টি নির্দেশনা খসড়া প্রকাশ করা হয়। এ সময় তারা জানান চাকসুর ভোট গ্রহণ হবে অনুষদ ভবনগুলোতে। সিদ্ধান্ত অনুযায়ী কোনো আবাসিক হলেই ভোট কেন্দ্র থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের মতো OMR পদ্ধতিতেই ভোট গণনা হবে। কোন হলের শিক্ষার্থীরা কোন অনুষদ ভবনে ভোট দেবেন তা পরে জানানো হবে। চাকসু নির্বাচনের আগে আমরা আজকে 10 তারিখ আগামী 12 অক্টোবর চাকসু নির্বাচন হবে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতি একটা নির্বাচন বান্ধব সুন্দর পরিবেশ ফিরে আসবে, আমরা সেই বিশ্বাস করি। শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর যে সমস্যা হয়েছে তা অচিরেই সমাধান হবে এবং সুষ্ঠু ও সুন্দরভাবে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা নির্বাচন কমিশনারের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, তদন্ত কমিটি করেছে। আমাদের আহত ছাত্রছাত্রী যারা তাদের চিকিৎসার ব্যয়ভার বহন করে এবং যারা মারাত্মকভাবে আহত হয়েছে তাদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় সার্বক্ষণিকভাবে ওখানে একটা কমিটি করা, তাদের কিভাবে সহায়তা করা যায়। এর আগে সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে চাকসু নির্বাচন নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেছে শাখা ছাত্র শিবির। ধারাবাহিকভাবে যাদেরকে বহিষ্কার করা হয়েছিল তারা তাদের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করছে। তার মানে এইটাই হচ্ছে মূল বিষয় যে প্রশাসন তাদেরকে বিচার করতে পারে নাই, যার কারণে তারা বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে যুক্ত হতে পারছে, তাদের কর্মসূচিতে অংশগ্রহণ করতেছে, তাদের যে একাডেমিক কার্যক্রম সেগুলোতে অংশগ্রহণ করছে। আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তামিম আহমেদ শরীফ। তামিম, চাকসু নির্বাচনে খসড়া আচরণ বিধিমালা প্রকাশ করা হয়েছে কিনা আর বিধিমালায় কি বলা হয়েছে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সাদিয়া। আপনি যেমনটি বলছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে এলাকাবাসীর যে সংঘর্ষ হয়, সংঘর্ষের পর ক্লাস পরীক্ষা স্বাভাবিক হচ্ছে। আমরা দেখছি যে পরীক্ষার্থীরা এবং ক্লাসে শিক্ষার্থীরা আস্তে আস্তে উপস্থিত হচ্ছেন এবং শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা বাড়ছে। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই, আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য পরিণত যে খসড়া নীতিমালা বিধান সেটা আজকে প্রকাশ করেছে এবং সাংবাদিকদের সাথে এটি চাকসু নির্বাচন কমিশন মতবিনিময় সভা করে। সেখানে তারা 17টি
বিষয়ে তারা উল্লেখ করেন এবং সেখানে তারা বলেন যে শিক্ষার্থীদের ড্রপ টেস্ট যে সেটা বাধ্যতামূলক করা সহ বিশ্ববিদ্যালয়ে যে প্রচারণা আচরণ বিধি এবং শিক্ষার্থীদের ভোটের যেই করণীয় সেসব বিষয় নিয়ে আলোচনা করেন এবং আগামীকাল শিক্ষার্থীদের সাথে কমিশন বসবে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে আপনাকে জানিয়ে রাখতে চাই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তারা বলেছেন যে বিএনপি পন্থী শিক্ষার্থীরা বিএনপি পন্থী যে শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকরা যদি থাকে তাদের নির্বাচন সুষ্ঠু হবে কিনা এমন একটি সংশয় তারা প্রকাশ করেছেন। একই সাথে তারা 7 দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এবং তারা জানিয়েছেন যে এই 7 দফা বাস্তবায়ন না হলে নির্বাচন সুষ্ঠু হবে কিনা তারা সন্দিহান। এই ছিল চট্টগ্রাম থেকে, ফিরে যাচ্ছি সাদিয়ার কাছে। আমিন, ধন্যবাদ আপনাকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন, ছাত্র শিবির প্যানেল ডাকসু নির্বাচনে আওয়ামী লীগের সাথে আঁতাত করে জামায়াতের পক্ষে ভোট নিয়েছে। অন্যদিকে বিএফইউজের মহাসচিব ও বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী বলেন, আব্দুল আল নোমানের আদর্শকে ধারণ করে বিএনপিকে এগিয়ে নিতে হবে দলের নেতাকর্মীদের। চট্টগ্রামে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল্লাহ আল নোমান এর শোক সভায় বিকেলে নগরীর দি কিং অব চিটাগং এর মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তারা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামীর এত ভোট থেকে আসলো, আমার তো হিসেবে মিলে না ভাই। আমি বলতে চাই না জামাতকে আক্ষেপ করেছে, আমি বলতে চাই দেশে একটা গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি আমি। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।